ওসমান হাদির মৃত্যুর পর কার্যত বাংলাদেশে উত্তাল পরিস্থিতি এবং 2026 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের নির্বাচন রয়েছে। আর ঠিক তার আগেই 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরলেন 17 বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। এবার কি বাংলাদেশের যে পরিস্থিতি বা যে রাজনৈতিক পরিস্থিতি সেটা কি কোনো বদল ঘটতে পারে, বা বাংলাদেশের নির্বাচনে বা কি হতে চলেছে, বা তারেক রহমান সেখানে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে? আজকে এই নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী পঞ্চানন। তাহলে যে প্রশ্নটা করছি প্রথমেই, তারেক রহমান 25 ডিসেম্বর বড়দিনে বাংলাদেশে পা রাখলো 17 বছরের স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে। কি মনে হয় বাংলাদেশের চিত্রটা কি এবার বদলাতে চলেছে? বাংলাদেশের আসলে চিত্রটা বদলাতে চেয়েছিল জুলাই অভ্যুত্থান। আমরা গত বছর দেখেছিলাম ছাত্র জনতার অভ্যুত্থানে গোটা বাংলাদেশ প্রায় একাকার হয়ে গেছিল। আমি নিজে সেখানে ছিলাম। কিন্তু বাংলাদেশের যে বদল সেই সময়কার ছাত্ররা চেয়েছিল, বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের প্রগ্রেসিভ মানুষজন চেয়েছিল যে শেখ হাসিনার আমলে যত দুর্নীতি, যত স্বজন পোষণ, পরিবারতন্ত্র, এগুলো বাদ দিয়ে বাংলাদেশ একটা নতুন কিছু ঘটবে। তো সেই জায়গা থেকে আমরা সবাই মনে করেছিলাম যে বাংলাদেশে তাহলে নতুন কিছু একটা হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারেক রহমান হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র। তুমি যেটা বললে, 17 বছরের নির্বাসন কাটিয়ে তিনি দেশে ফিরলেন, কয়েক লক্ষ লোক তাকে বরণ করে নিল। কিন্তু বাংলাদেশের বদল কি হলো? যে জুলাই অভ্যুত্থান আসলে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছিল শেখ হাসিনার মেয়ে, শেখ হাসিনার পুত্র, শেখ হাসিনার কন্যা, মানে মোটামুটি হাসিনার এবং ওয়াইদুল কাদিরের মতো নেতা নেতৃত্ব যাদের পরিবারকে নিয়েই গোটা বাংলাদেশ চলছে, যেটা পশ্চিমবঙ্গে অভিযোগ আছে, ভারতবর্ষে অভিযোগ আছে, এই যে অভিযোগগুলো ছিল, এই অভিযোগ তো আরেকবার রিপিট হলো। তার মানে খালেদা জিয়া ক্ষমতায় নেই, তার বদলে তার পুত্র বাংলাদেশে এলো, এবং মনেই করা হচ্ছে যা ট্রেন্ড, যে হয়তো এইবারে তারেক রহমানই হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন, এরকম একটা ট্রেন্ড। যত যাই নির্বাচন হোক, এবারেও সেই একই হয়ে গেল। বাংলাদেশ সেই পরিবারতন্ত্রের মধ্যেই আবদ্ধ থাকলো। বাংলাদেশে হয়তো এবার ডেমোক্রেটিক একটা ইলেকশন হবে অনেক বছর পর, কিন্তু তাতে যে বাংলাদেশের বিরাট বদল হলো আমার মনে হয় না। একটু যদি পিছনে ফিরে দেখি, কেন এই তারেক রহমানকে স্বেচ্ছা নির্বাসন নিতে হয়েছিল? কি কারণেই বা তাকে চলে যেতে হয়েছিল দেশ ছেড়ে? আসলে গত বছর জুলাই মাসের আমরা যে বাংলাদেশে গণ অভ্যুত্থানটা দেখলাম, আমরা যারা কম বয়সী ছেলে মেয়ে, যারা সদ্য রাজনীতি বুঝতে শিখেছি, তারা তো ইতিহাস কম জানি। তারা হয়তো, আমরা অনেকেই ভেবেছিলাম এরকম আবার ঘটনা ঘটে নাকি, এভাবে সরকার পড়ে যায়, প্রধানমন্ত্রী পালিয়ে যায় হেলিকপ্টার ধরে, এইসব হয় নাকি? মানে এটা তো আমরা দেখতে ভারতবর্ষে অভ্যস্ত নই, পৃথিবীর অন্যান্য জায়গাতে খুব একটা দেখতে অভ্যস্ত ছিলাম না। গত 2-3 বছরই আমরা দেখতে পাচ্ছি, নেপালে দেখলাম, তারপর শ্রীলঙ্কায় দেখলাম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে এর আগে এই ধরনের ঘটনা ঘটেছে। এই যে এখন একটা দায়িত্বপ্রাপ্ত সরকার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলছে বাংলাদেশে, এইরকম ঘটনা আগেও হয়েছে, এবং সেই ঘটনায় আমরা দেখেছি প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিজে গ্রেফতার হয়েছেন, তার ছেলে এই যে তারেক রহমান তিনিও গ্রেফতার হয়েছেন, মামলা হয়েছে, এবং সেখানেও আরেকটি এই ধরনের মোহাম্মদ ইউনূসের মতো একটা সরকার এসেছে। তারপর আবার ইলেকশন হয়েছে, শেখ হাসিনা বিপুল ক্ষমতা নিয়ে বাংলাদেশের মাসনদে বসেছেন, তারপর আবার সেই হাসিনা একই পথে ওইভাবে বিতাড়িত হয়েছেন। সুতরাং বাংলাদেশে খুব একটা গণতন্ত্র থাকবে খুব একটা আশা করা যায় না। কিন্তু তুমি যেটা প্রশ্ন করলে যে তারেক রহমান কেন বাংলাদেশ ছেড়েছিলেন, তার মূল কারণ হচ্ছে ওই যে পরিবারতন্ত্র। আমরা দেখেছিলাম যে তারেক রহমান 2007 সালের 7ই মার্চ গ্রেফতার হন, এবং 18 মাস তার কারাবাস জীবন ছিল। 2008 সালের 11ই সেপ্টেম্বর তিনি বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে যান। কারণ দেখানো হয় তার চিকিৎসা এবং পড়াশুনো। কিন্তু সেই সময় প্রচুর অভিযোগ ছিল বাংলাদেশের যে পুলিশ ডিপার্টমেন্ট, র্যাব বলে যাদেরকে, র্যাবের বিরুদ্ধে, যে তারা নাকি এই তারেক রহমানকে প্রচন্ড অত্যাচার করেছিল, চোখ মুখ বেঁধে ঝুলিয়ে দিয়েছিল। এবং ইন্ডিয়ান এক্সপ্রেস, আমাদের পত্রিকা, ভারতবর্ষের পত্রিকা, তারা লেখে যে তাকে প্রথম কথা হচ্ছে তাকে 10 দিনের রিমান্ডে প্রথম নেওয়া হয়েছিল। এই রিমান্ডে নিয়ে তার মানে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকারে তারেক রহমান সেই সময় বলেছিল তার হাত পা চোখ বেঁধে ফেলে রাখা হয়েছিল, ইভেন ছাদের থেকে ঝুলিয়ে রাখা হয়েছিল, এবং তার উপর তাকে অত্যাচার করা হয়। তো এই ঘটনার পর তারেক রহমান তাও 18 মাসের জেল জীবন কাটায়। কিন্তু ইন্টারেস্টিংলি এই জায়গাতে একজন
প্রয়াত বিএনপি নেতা মাহমুদ আহমেদ তিনি তার একটা বই, সেই বইয়ের নাম হচ্ছে কারাগারে কেমন ছিলাম। এই বইতে তিনি লিখছেন, এমনও হতে পারে যে খালেদা জিয়া বাংলাদেশের সেনা প্রধানদের সঙ্গে সমঝোতা করেছিল, তারেক রহমানকে আপাতত রাজনীতিতে রাখবেন না, জড়াবেন না এমন প্রতিশ্রুতি দিয়ে। সুতরাং তারেক রহমানকে যাতে বাংলাদেশের রাজনীতিতে আর রাখা না হয়, তিনি আর নির্বাচনী কার্যক্রমে না থাকেন, এরকম একটা প্রতিশ্রুতি দিয়ে সেই সময়কার সেনাপ্রধানরা কার অঙ্গুলি হেলনে আমরা জানতে পারি না, যে তারেক রহমানকে দেশ ছাড়া হয়েছিল, দেশ ছাড়া করেছিল রাজার বলা চলে, এবং খালেদা জিয়া নিজের ছেলে যাতে দীর্ঘদিন জেল যাপন না হয় তার জন্য তার ছেলেকে তিনি দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি গ্রেফতার কেন হয়েছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এই যে তারেক রহমানকে নিয়ে গোটা বিশ্বের মিডিয়া, ইভেন আমাদের পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা, এবিপি আনন্দ, জি24 ঘন্টা, সমস্ত মিডিয়া যে তারেক রহমানকে নিয়ে একটা হইচই করছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, বিবিসি, আল জাজিরার মতো মিডিয়া খুব হইচই করছে। কারণ কালকে আমরা দেখলাম কয়েক লক্ষ লোক তারেক রহমানকে স্বাগতম জানিয়েছে। তার একটা বাস, বুলেট প্রুফ বাস, তাতে লেখা সবার আগে বাংলাদেশ। এগুলো আমরা যখন দেখতে পাচ্ছি, আমাদের ভুলে গেলে হবে না, এই তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু প্রচুর অভিযোগ ছিল। বনানীতে তার একটা অফিস ছিল, যে অফিসটার নাম ছিল হাওয়া অফিস। যে হাওয়া অফিসে বসে তিনি এমন কিছু কাজকর্ম সেই সময় চালাতেন, সেটা বাংলাদেশের ডেমোক্রেসির পক্ষে খুব একটা সুখকর ছিল না, এবং দুর্নীতির প্রচুর ভুরি ভুরি অভিযোগ ছিল। খালেদা জিয়া সেই সময়কার বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকলেও বাংলাদেশের রাজনীতিতে এই তারেক আহমেদ ছিল প্রায় সেকেন্ড ম্যান, এবং তার ওই বনানীর ঢাকা অফিস থেকে সেই সময় একটা দীর্ঘ সময় ধরে ব্যবসায়ীদের টাকা নিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া, টাকার তছরূপ, সরকারি দুর্নীতি, স্বজন পোষণের ভুরি ভুরি অভিযোগ ছিল। তার পাশাপাশি যেটা তার বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, যে কারণে তিনি তার জেল যাত্রা হয়, সেটা হচ্ছে 2004 সালের আগস্ট মাসে আওয়ামী লীগের একটি সভা ছিল ঢাকাতে। সেখানে একটি গ্রেনেড হামলা হয়, যে হামলায় 24 জন নিহত হয়, স্বয়ং শেখ হাসিনা আহত হন। সেই হামলার অভিযোগ ছিল আসলে এই তারেক রহমানের বিরুদ্ধে, এবং বলা হয় যে এই গ্রেনেড হামলা তিনিই করিয়েছিলেন। সুতরাং তারেক রহমান আজকে বিরাট একটা 17 বছরের জেল যাপন কাটিয়ে ফিরে এসেছে, তাকে ঈশ্বর মেনে নিয়ে এবং বাংলাদেশের ডেমোক্রেসির ঈশ্বর মেনে নিয়ে পুজো করাটা পুরোটা ঠিক হবে না। তার কারণ এই পিছনে অনেক তার কালো ইতিহাসও আছে। তবে ওই বলে না, মন্দের ভালো, এখন বাংলাদেশ হচ্ছে মন্দের ভালোকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছে। আমি 2021 সালে প্রথম বাংলাদেশ যাই, 21 না 22 সম্ভবত, তারপর 24-এ আবার যাই। আমি নিজে গিয়ে দেখেছিলাম ওখানকার মানুষ বিএনপি কে চাইতো না এই কারণে যে বিএনপি আসলে জামাতিদের সঙ্গে যোগসাজশ করে রাজনীতিটা চালায়, জামাতিদের ফান্ডিং আছে তাদের রাজনীতিতে, এবং তারা ভয় পেত হাসিনা দুর্নীতি করছে ঠিক আছে, কিন্তু কোনোভাবেই বিএনপি কে ক্ষমতায় আসা যাবে না, তাহলে জামাত শিবির দখল করে নেবে, পাকিস্তানিদের হাতে দেশটা চলে যাবে, মৌলবাদের হাতে চলে যাবে। তুমি আজকের দিনে দেখো, আজকে সেই প্রগ্রেসিভ বাংলাদেশিরা প্রায় অ্যাকসেপ্ট করে নিয়েছে বিএনপি কে। কারণ যদি তারেক রহমান বাংলাদেশে আসেন, যদি নির্বাচনটা অন্তত হয়, তাহলে এই অবস্থার থেকে তো মুক্তি পাবে, অন্তত ছায়ানটটা বাঁচবে, অন্তত প্রথম আলোর অফিসটা বাঁচবে। এখন মানুষ ওই মন্দের ভালোকে অ্যাকসেপ্ট করতে শুরু করে নিয়ে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে। আমার মনে হয় গোটা পৃথিবীর সংবাদ মাধ্যম সেটাই করছে। তারেক রহমান কি এখন কোনোভাবে ভারতের সঙ্গে ভারতের বন্ধু হতে চাইছে বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি? দেখো, কালকে তো উনি মানে দীর্ঘদিন লন্ডনে থেকেছেন, শিক্ষা দীক্ষা তো একটা প্রথম কথা আছে। এবার বাংলাদেশকে যেহেতু ভারতবর্ষের একদম পাশের একটা দেশ, ভারতবর্ষের থেকে তারা অর্থনৈতিকভাবে অনেক সুযোগ সুবিধা পায়, ব্যবসা থেকে শুরু করে কৃষির কাঁচামাল থেকে শুরু করে প্রচুর জিনিসপত্র। বাংলাদেশের থেকেও ভারতবর্ষ জিনিসপত্র নেয়, কিন্তু মূলত যেহেতু ভারত বড় রাষ্ট্র এবং এই যে ভারতীয় উপমহাদেশে ভারত খুব বড় একটা দেশ, ফলত ভারতের রিসোর্স বেশি বলে বাংলাদেশের তো স্বাভাবিকভাবেই ওরা যতই চিল্লামিল্লি করুক, ভারতের থেকে একটা সাহায্য নেওয়ার জায়গা রয়েছে, এবং অতীতের ইতিহাস বলে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের একটা বিরাট অবদান আছে। তাই তারেক রহমান যেহেতু বুঝে কথাবার্তা বলে, ওই বাকিদের মতো করে কথা বলে না, সে আলটিমেটলি ভারতকে যে খুব চটাবে সেটা নয়, কিন্তু ভারত বিরোধী স্লোগান বাংলাদেশে কিন্তু বিএনপির তৈরি করা। শেখ হাসিনা প্রথম থেকেই ভারতের বন্ধু, সেটা নরেন্দ্র মোদী হোক কিংবা কংগ্রেস,
প্রত্যেকের সাথে হাসিনার সখ্যতা ছিল, ইভেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সখ্যতা ছিল, কিন্তু বিএনপি প্রথম থেকেই হাসিনাকে কাউন্টার করার জন্য যে আজকে যে বাংলাদেশে প্যান ইসলামিক স্লোগানগুলো হচ্ছে এবং ভারত বিরোধী স্লোগান, আজকে তোমার আমার বাংলাদেশে যাওয়া যে একটা সেফটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এর প্রথম রাজনৈতিক বীজ বপনের কাজটা কিন্তু এই বিএনপি এই জামাতিরাই করেছিল। কিন্তু যেহেতু আবার বলছি, তারেক রহমান অনেক বুঝে পাকা মাথার খেলোয়াড়, তো সে চায় ইলেকশনটা হোক, আর ভারতবর্ষ চায় ইলেকশনটা হোক, তাই আজকের রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি হয়তো কিছুটা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সমঝোতার পথেই হাঁটবেন। এবং এখানে মোহাম্মদ ইউনূস তিনি তো যেটা মনে হচ্ছে যে কার্যত বোধহয় চাইছেন না বাংলাদেশের নির্বাচন হোক, কারণ যদি নির্বাচন হয় তাহলে তাকে এই ক্ষমতা থেকে সরে যেতে হবে, তিনি ক্ষমতার পিপাসু। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি হয়ও নির্বাচন, তাহলে মোহাম্মদ ইউনূসের কি পরিস্থিতি হতে পারে বোঝা যাচ্ছে না। এবার মোহাম্মদ ইউনূস কে কেউ বলছে আমেরিকার তৈরি করা একটা প্রোডাক্ট, কেউ আবার জামাতিদের প্রোডাক্ট বলছে। রাষ্ট্রপতি পদটা তিনি পেতে, হ্যাঁ রাষ্ট্রপতির পদ পেয়ে যেতে পারে। এবং মোহাম্মদ ইউনূস তো নিজে দেখলাম কালকে খালেদা মাফ করবেন তারেক রহমানকে অভ্যর্থনা জানালো, ফোন করলো নিজে বিমানবন্দরে, আমি দেখছিলাম তারেক রহমান কথা বললেন। তো এখন বোঝা যাচ্ছে না, কিন্তু তারেক রহমান যেহেতু প্রায় সর্বস্তরের নেতা হয়ে গেল হঠাৎ করে, এবং তুমি একটু যদি খেয়াল করো জুলাই অভ্যুত্থানের যারা নেতা, জুলাই অভ্যুত্থানের যে সংগঠন, তারা একদিনের মধ্যে কোথাও ভ্যানিশ হয়ে গেল। এবং ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যে রাজনীতিটা চলছিল সেটাও কোথাও গিয়ে বিলীন হয়ে গেল তারেক রহমান ঢোকার সাথে সাথে। এবং তারেক রহমান ওই সবার আগে বাংলাদেশের প্রতি তার ডেডিকেশন, দেশে ঘরে এবং তার কথা মার্টিন লুথার কিং বলেছিল যে আই হ্যাভ আ ড্রিম, সেখান থেকে বললেন আই হ্যাভ আ প্ল্যান, এটা আনন্দবাজারও আজকে লিখেছে। তো সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস কোন দিকে থাকবে এটা খুব সত্যি বোঝার জায়গায় নেই আমি। কিন্তু এটা ঠিক যে জুলাই অভ্যুত্থানের যারা নেতা, তাদের তৈরি করা যে দল এনসিপি, তারা কিছুটা ইনভ্যালিড হয়ে গেল এই তারেক রহমানের আসার সঙ্গে সঙ্গে। এবং তারা শোনা যাচ্ছে জামাতিদের সাথে জোট করবে। জামাতের সঙ্গে জোট করার মানে আবার বলছি, সেই যে জুলাই অভ্যুত্থানের যে স্বপ্ন, সেই স্বপ্ন আবার বিলীন হতে বসেছে। যে নতুন বাংলাদেশ গড়বার আমরা কথা ভেবেছিলাম, আমরা মনে হয়েছিল যে আর একটা নতুন বাংলাদেশ হবে, কারণ তারাও বাংলায় কথা বলে, বাংলায় উচ্চারণ করে, সেইটা বোধহয় হলো না। এবং মোহাম্মদ ইউনূসও যে স্বপ্ন দেখিয়ে এসেছিলেন যে দুর্নীতি, স্বজন পোষণ সব বন্ধ করে দেব এবং নতুন একটা বাংলাদেশ গড়ব, তিনি এই এতদিন ক্ষমতায় তো থাকলেন, তিনিও পারলেন না। আবার দেখা যাক রহমান কি পারবে। তারেক রহমান মনে হয় তো কিছুটা তো পারবে বলে মনে হয়। আবার বলছি, যেহেতু বিদেশে থেকেছেন, একটা প্রগ্রেসিভ মেন্টালিটিও আছে, যদিও তিনিও ইসলামিক কথাবার্তা বেশি বলেন, আমরা তার ভাষণেও শুনলাম। এবং তিনি জীবনের নিজের কাজটাকে আল্লাহকে দিয়ে বিচার করেন, আল্লাহ যা করবেন, আল্লাহ যা ভাববেন তার উপর ডিপেন্ডেন্ট তিনি। এইবার সেটা এবার বাংলাদেশে না রাজনীতিতে ওটা ছাড়া সম্ভব না, এটাও ঠিক। বাংলাদেশের মানুষকে কানেক্ট করতে গেলে এগুলো করতেই হয়, তো সেটা করছে। কিন্তু মনে হয় বাংলাদেশে কিছুটা হবে বোধহয়, ভালো কিছু হলে তো ভালোই হয়।